স্টুডেন্ট টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান শুরু করছি। আগের ভিডিও একাদশ শ্রেণী ছিল, তো আজকে দশম শ্রেণীর অর্থাৎ যারা মাধ্যমিক 2025-এর জন্য আমরা তাদের উপর লক্ষ্য করে আমরা চ্যাপ্টার শুরু করছি। প্রতি চ্যাপ্টারের শেষে কোশ্চেন দেওয়া শুরু করব এবং কেমন কোশ্চেন হলে কেমন লিখবে যাতে 100 পাওয়া যায় জীবন বিজ্ঞানে সেটাও বলা হবে। ঠিক আছে, তো আজকে যেটা শুরু করছি, তোমাদের অগাস্টে যে সেকেন্ড টার্ম আসবে সেখানে চ্যাপ্টার আছে প্রণাম জনন, অর্থাৎ জীবনের প্রবাহমানতার যেটা সাব চ্যাপ্টার যেটা আছে সেই জনন সেটা আমরা পড়াচ্ছি। দেখো, এই জনন কাকে বলে? যখন জীব তার নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করছে এবং তার সংখ্যা বৃদ্ধি করে, তাকে বলা হয় জনন। অর্থাৎ ধরো তোমাদের একটা পুকুর আছে, পুকুরে রুই মাছ আছে। ধরো তাহলে এখানে জনন কাকে বলে? তো রুই মাছ যদি জনন করে রুই মাছই হবে, কখনো কিন্তু ইলিশ মাছ পাবো না। এইটা মানে এইটা, অর্থাৎ নিজেই হবে। বাঘের যে সন্তান কখনো সিংহ হয় না, বাঘের সন্তান বাঘই হয়। ঠিক এখানেও কি, যে জীবটা জনন করবে তার যে অপত্য হবে, অপত্য মানে নতুন জীবটাকে আমরা বলি অপত্য, সেটা কি হবে? তারই মতো দেখতে। দেখতে বলতে কি, বাঘের যা যা বৈশিষ্ট্য আছে, মাছের যা যা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য সম্পন্ন জীবই সৃষ্টি হবে, অন্য জীব কখনো হবে না। সেটাকে আমরা বলছি জনন। তো জনন কেন করবে? গুরুত্ব পরীক্ষায় আসতে পারে কোশ্চেন, ধরো জননের গুরুত্ব লেখো। তো এরকম জননের গুরুত্ব লেখো, ডাইরেক্ট কোশ্চেন একেবারে মাধ্যমিকে দেয় না। তারপরে আলাদা করে দেয় কি, ধরো একটা তোমাদেরকে বলে দিবে যে যদি জীব জনন করতে না পারে সে কি কি সমস্যায় পড়বে। আর জনের গুরুত্ব অনেক ঘাবড়ে যায় যে এই কোশ্চেনে কি অ্যান্সার দেবো। আসলে দুটোরই সেম অ্যান্সার, শুধু একটা জিনিস অ্যাড করতে হবে। জনের ফার্স্ট গুরুত্ব ধরে বলছি, তারপর আমরা যেটা মাধ্যমিকে কোশ্চেন আসে সেইটা আমরা বর্ণনা করে দিই। তো যদি জীবের জনন করতে পারে তার গুরুত্ব হচ্ছে এক, তার অস্তিত্ব বজায় রাখা। অর্থাৎ ধরো তোমাদের পুকুরে 4টি ইলিশ রুই মাছ আছে, তো জীব যদি জনন না করে, ওই রুই মাছটা জনন করলো না, আর জীব মানেই হচ্ছে মরণশীল। তো জীব মানেই মরণশীল। তো এই 4টি ধরো মাছ আছে, ধরো তোমাদের একটা পুকুরে 4টি রুই মাছ আছে, আমি 2টি আনছি, 4টি বাদ দাও, আঁকা টাইম দিচ্ছি না। ধরো সাপোজ এই রুই মাছ হচ্ছে 2 মাস পর, ধরো 2 বছর পর মারা যাবে। আমি অ্যাকুরেট বলছি না, 2 বছর পর বাঁচবে। ধরো এরা হচ্ছে জনন করছে না, ধরো 2024 সাল জনন করছে না, দুটোই থাকবে। 2025 সাল তখনও দুটো থাকবে। কেন? সে জনন করছে না, তার সংখ্যা বাড়বে কি করে? আবার 2026 সাল তখনও দুটো, তারপর মারা যাবে। তার মানে তোমাদের পুকুরে আর কিন্তু রুই মাছ থাকবে না। তাই অস্তিত্ব টিকে থাকার জন্য জীব কি করে? জনন সম্পন্ন করে। সেকেন্ড, ধরো জীব জনন কেন করছে? দুটো থেকে কটা হতে পারে? 4টা, 6টা, 8টা, অর্থাৎ নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। এই সংখ্যা বৃদ্ধি করে দুটো কাজ। এক, সংখ্যা বৃদ্ধি কেন করছে? অস্তিত্ব টিকে থাকার জন্য। আর সেকেন্ড, সংগ্রামে লিপ্ত জয়ী হওয়ার জন্য। অর্থাৎ আমাদের এখানেও যেমন দেবে, ঠিক জঙ্গলেও সেম হয়, জায়গা দখলের জন্য, স্থান দখলের জন্য একটা প্রাণীর সঙ্গে আর একটা প্রজাতির প্রাণীর মারপিট হচ্ছে। ঠিক সেখানেও সংখ্যা, তাহলে ধরো 6টা বাঘ আছে আর 40টা চিতাবাঘ আছে, তাহলে বাঘ আর চিতাবাঘের থাকে না, কিন্তু এতেও বলছি, জাস্ট বললাম, তাহলে কার সংখ্যা বেশি? বাঘ তো 6টা প্রচুর শক্তিশালী, চিতাবাঘ তো ওর থেকে অতটা শক্তিশালী নয়, সেটা মতো 40টা আছে, কিন্তু সংখ্যা বেশি, তাই সে বাঘকে হারাতে পারে। তাই জীবের সংখ্যা বাড়ে কেন? তাই যাদের সঙ্গে প্রতিযোগিতা করবে খাদ্যের জন্য নয়, বাসস্থানের জন্য, তাদেরকে হারানোর জন্য জীবরা হচ্ছে জনন করবে। আর কি? ধারাবাহিকতা বজায় রাখা, বংশ পরম্পরায়। যেমন আমাদের ভাই দাদু, তারপরে তোমার বাবা, তারপরে তুমি, বংশ পরম্পরায় যাচ্ছে। ঠিক আছে, তোরা একটা পর্যায়ে তোর বাঘ, তোর রুই মাছ আছে, তার প্রজন্মে রুই মাছ, তার পরের প্রজন্মে রুই মাছ হচ্ছে। যদি একটা প্রজন্ম জন্ম না করতে পারে, টোটালি তাদের বন্ধ হয়ে যাবে না?
তাই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা জন্ম করছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, জীব জগতের ভারসাম্য রক্ষা। এটা আশা করি তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, 9-এ পড়েছিলে, মনে আছে? ঘাস, ঘাসকে কে খাচ্ছে? ফড়িং খাচ্ছে। ফড়িংকে কে খায় বলো? ব্যাঙ খায়। ব্যাঙকে কে খায়? সাপ খায়। দেখো এটা একটু শৃঙ্খল আকারে লিখতে হয়, জাস্ট বোর্ডে জায়গা নেই বলে আমি একটু কলম করে লিখছি, ঠিক আছে? আর সাপকে খাচ্ছে হচ্ছে পাখি খাচ্ছে, বাজ পাখি। তাহলে দেখো, ধরো এখানের মধ্যে ব্যাঙ হচ্ছে জন্ম করে না, তাহলে ব্যাঙই জন্ম না করে ব্যাঙের সংখ্যা বৃদ্ধি পাবে না, আবার ব্যাঙের অস্তিত্ব বেড়ে থাকবে না। তার অর্থাৎ ব্যাঙ বললে যে একটা জীব আছে সেটা টোটালিটা কি হবে? থাকবে না। তাহলে ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে। তাহলে বলে আরে সাপ বলে ব্যাঙ আমি খাবো কোথায়? তাই সাপও কি হবে? মারা যাবে না খেতে পেয়ে। তো সাপও যদি মারা যায় খেতে, তখন পাখি যখন সাপকে খায়, সাপ তো নেই, ও কাকে খাবে? ও মরে যাবে। ফড়িংকে খাবার কেউ নেই, তাহলে ফড়িংয়ের সংখ্যা বাড়বে। তাহলে কি হবে? একটা সময় কি হবে? গাছের সংখ্যা কমে যাবে। এইভাবে আস্তে আস্তে বাস্তুতন্ত্র কি হবে? ধ্বংস হয়ে যাবে। তাই এইটার জন্য হচ্ছে জন্ম করছে। এবার যদি কোশ্চিন দেয় তোমাদের পরীক্ষাতে, একটি জীব যদি জন্ম না করে সে কি কি করবে? ফার্স্ট, অস্তিত্ব বজায় রাখতে পারবে না। অর্থাৎ তাহলে কি কোশ্চেন বলছি, তোমাদের মাধ্যমিক গেলে 2025 সালের কোশ্চেনে দেখলে যেটা কোশ্চেন দিল, সাপোজ কোশ্চেন দেয় যে জীব জন্ম করতে না পারলে কি কি সমস্যায় পড়বে। আরে স্যার তো গুরুত্ব পড়েছিল, এটা তো কোশ্চেন পড়ায়নি, এটা সেমি অ্যান্সার হবে। তাহলে কি লিখবে? ফার্স্ট লিখবে অস্তিত্ব বজায় রাখতে পারবে না। অর্থাৎ গুরুত্ব যেটা করেছিল তাকে না করে দাও, তার সংখ্যা বৃদ্ধি হবে না, তার ধারাবাহিকতা বজায় থাকবে না, এবং জীব জগতের ভারসাম্য কি হবে? নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো? নেক্সটে আসি, দেখো ভাগে ভাগ করি। জননকে দেখো দুটি ভাগে ভাগ করছি, একটা অযৌন আর একটা যৌন। আর বলে স্যার অঙ্গজ তাহলে কার মধ্যে পড়বে? সেটা একটা ডাউট সেশন হয়ে যাবে, ডাউট সেশন মানে ডিবেট সেশন হয়ে যাবে। ডিবেট সেশন না হওয়ার জন্য সেটা পরে বলবো। কেউ কেউ অঙ্গজকে আলাদা করেছে, কেউ কেউ অযৌনের মধ্যে ফেলেছে, সেটা যখন ওটা বলবো তখন বলছি। তো আজকে আমরা শুধু অযৌনটাকে ফোকাস করব, যৌন পরের ক্লাসে সেরে আসবো। অযৌন জনন কাকে বলে? ফার্স্ট পয়েন্ট, গ্যামেট উৎপন্ন ছাড়াই মাতৃকোষ থেকে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে, তখন তাকে অযৌন জন্ম বলে। ঠিক আছে? অর্থাৎ সাপোজ ধরো এইটা যদি সেই জীবটা হয়, এই জীবের দেহের কোনো একটা অংশ থেকে আবার একটা তৈরি হচ্ছে না, সেটাই হচ্ছে কি? অযৌন জনন। তাহলে অযৌন জনের যদি বৈশিষ্ট্য আসি, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? ফার্স্ট, এর গ্যামেট উৎপন্ন হবে না। আর গ্যামেট উৎপন্ন হয় না মানে কি হবে না? নিষেক হবে না। আর কি? এখানে একটি মাত্র জীব লাগবে জন্মের জন্য, দুটো তিনটে লাগবে না, একটা হলেই যথেষ্ট। আর কি? ধরো এটা একটা জীব, তার দেহ থেকে তৈরি হচ্ছে 2 বা তার বেশি, তাই মায়ের যা বৈশিষ্ট্য হয়, নতুন জীবকে আমরা বলি অপত্য, তার বৈশিষ্ট্য সেম হয়, তাই ওকে বলি আমরা ক্লোন, হুবহু একই হয়। আরো আছে যেটা আসতে শিখবো, এটা প্রচুর সময় লাগে না, কম সময় লাগে। ঠিক আছে? তো এটা হচ্ছে অযৌন জননের বৈশিষ্ট্য। পরীক্ষা হাতে বসতে পারে, আমি এখন বলবো না, পরে বলবো, যে যৌন জনন না করতে পারে একটা জীব, সে অযৌন জনন করে, তাহলে সে কি কি সমস্যায় পড়বে, সেটা এখন নয়, আমরা নেক্সট ক্লাসে বলতেছি। এবার দেখো এই অযৌন জনের অনেকগুলো ধাপ আছে। কি কি ধাপ দেখো? তো অযৌন জনের যেটা ফার্স্ট পড়াচ্ছি, বিভাজন। বিভাজন মানে কি? যেখানে প্যারেন্টাল জীব মানে পিতৃ বা মাতৃজীব সে বিভাজিত হয়ে অপত্য জীবের সৃষ্টি করে, তাই বিভাজন বলেছি। যেটাকে দুটো ভাগে ভাগ করে, একটা দ্বিবিভাজন, অর্থাৎ যেখানে মাতৃকোষ ভাগে দ্বি মানে কটা? দুটো, দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে দ্বিবিভাজন। আর বহু মানে কি?
দুইয়ের বেশি যখন জীব সৃষ্টি করে তাকে বহুবিভাজন বলে। দ্বিবিভাজন কে করে? অনেক আছে। যদি আমরা অ্যাডভান্সে পড়ি তিনটে হয়। একটা হলো সরল দ্বিবিভাজন, সেকেন্ড আছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, আর 3 নম্বর হচ্ছে আড়াআড়ি। সিলেবাসে কিন্তু এই দুটো নেই, বাট জানতে হবে। সরল বিভাজন কে করে? অ্যামিবা করে। অনুদৈর্ঘ্য কে করে? ইউগ্লিনা। দেখো নামগুলো লিখছি ভালো করে দেখো। আর আড়াআড়ি করছে প্যারামোসিয়াম। এখানে সমস্ত নাম দেখো প্রথম অক্ষরটা বড় নিয়েছি, কারণ বিজ্ঞানসম্মত নাম, এবং তার নিচে আন্ডারলাইন করেছি। তোমরা এরকম ভাবে লিখবে, নাহলে কিন্তু 100 দেবে না। এবার এই প্যারামোসিয়াম অনেক বইতে কিন্তু ই দেয় না, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামোসিয়ামের স্পেলিং, ওর পরে ই থাকবে। তো সরল আর বহুবিভাজন কে করতেছে? এখানে অ্যামিবাও করছে, এটা তোমার সিলেবাসে নেই, আর প্লাজমোডিয়াম করছে। আরে অ্যামিবা দ্বিবিভাজন করছে আবার বহুবিভাজন করছে। কখন করছে? যখন খাবার নেই, প্রতিকূল পরিবেশ, তখন সে করে বহুবিভাজন। অনুকূল পরিবেশ, খাবার প্রচুর আছে, তখন সে কি করে? দ্বিবিভাজন। দেখা যাক অ্যামিবা কেমন করে। তো অ্যামিবা কি করে দেখো, এটা হলো অ্যামিবা। অ্যামিবার দেখো কোনো নির্দিষ্ট আকার থাকে না, মাঝে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস, আর ওই রেচন অঙ্গতঙ্গ থাকে, রেচন সংকোচনশীল গহ্বর থাকে, অনেক কিছু থাকে। এটা হচ্ছে একটা অ্যামিবার ছবি। তার কোষপর্দা, আমরা অ্যামিবার কোনো নির্দিষ্ট অঙ্গ থাকে না। এই খাঁজের মতো অংশটা আছে, খাঁজের মতো দেখে দিই তাহলে ভালো লাগবে। এটা হচ্ছে ক্ষণপথ, যেটা ওদের দমন অঙ্গ। ঠিক আছে? তো কি হয়, অ্যামিবা যখন জনন সম্পন্ন করবে তখন সে কি করবে? এই ক্ষণপথগুলোকে গুটিয়ে নেবে। গুটিয়ে নিয়ে আকৃতি প্রায় গোলাকার হয়ে যাবে। গোলাকার হয়ে গেছে, সংকোচনশীল গ্রহণ আরো জিনিস আছে, এইগুলোকে বাদ দাও, আমাদের মেন নিউক্লিয়াসটা বুঝো। এবার ঠিক তখনই সে কি করবে? অ্যামিবা তার নিউক্লিয়াসটাকে ভাগ করবে, এবং নিউক্লিয়াসটা তখন দেখো ভাগ বিভাজিত হয়ে কিছুটা ডাম্বেল আকৃতি হয়। ডাম্বেল মানে যেটা আমরা এখন হাতকে পেশিয়ে করছি না, সে ডাম্বেল আকৃতি হয়ে যাবে। এবং নিউক্লিয়াস যেই ডাম্বেল আকৃতি হবে, তখন এই সাইটোপ্লাজমটা দেখো সেও ভাগ হতে শুরু করবে। ভাগ হলো না, এবং অবশেষে কটা? দুটো অপত্য অ্যামিবার সৃষ্টি হবে। ছিল কটা? একটা, এখন কটা হয়েছে? দুটো হয়েছে না? তাই সংখ্যা বেড়েছে, তার মানে কি করেছে? জনন করেছে। নিষেধ করেছে, তা গ্যামেট তৈরি করছে না। যে মাতৃ অ্যামিবা সেই দেখো অপত্য তৈরি হয়ে গেছে, অর্থাৎ নিষেধ উৎপন্ন হয়নি। তাই এটা কি বলা হয়? অযৌন জনন। একটা থেকে কটা হয়েছে? দুটো হয়েছে, তাই দ্বিবিভাজন। ঠিক আছে? তো এটাকে সরল বলছি, জাস্ট কোনো ইতিবাচক নেই। অনুদৈর্ঘ্য কি করতেছে? ইউগ্লিনা করে। তো এটা জাস্ট বেসিক করে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ইউগ্লিনা, পুরো একটা নিউক্লিয়াস থাকে, আরো থাকে অনেক কিছু যেটা আমি বলছি না, এবং সুস্পষ্ট একটা গমন অঙ্গ থাকে যেটা হচ্ছে ফ্ল্যাজেলা। কি করে আমি একটা ছবি দেখাচ্ছি কেটে কেটে দেখো। যখন এ গমন করে জনন করবে তখন কি করবে? এই নিউক্লিয়াসটাকে ভাগ হতে শুরু করবে। দেখো নিউক্লিয়াসটা ভাগ হলো। আচ্ছা আমি এখানে দেখো এগিয়ে দিচ্ছি একটা, তোমরা বুঝতে পারো আগে কেমন ছিল এখন কেমন আছে। নিউক্লিয়াস তার ফ্ল্যাজেলা, দেখো সেটা নিউক্লিয়াসটাকে ভাগ করতে শুরু করেছে। যেই নিউক্লিয়াস ভাগ করতে শুরু করেছে দেখো ফ্ল্যাজেলা দুটো ভাগে ভাগ হয়ে গেল। জায়গা বলে তুই একটা ফ্ল্যাজেলা আমি একটা ফ্ল্যাজেলা, মানে ফ্ল্যাজেলা যদি ভাগ না করে তাহলে এও পাবে না,
ফ্ল্যাজেলাদের গমনাঙ্গ। যেই ফ্ল্যাজেলা ভাগ হলো দেখো কোষের লম্বা লম্বি বরাবর ভাগ হতে শুরু করে, লম্বা লম্বি ভাগ হচ্ছে না, ছোট কিছু কেন জাস্ট জায়গা তুলে নিয়ে বলি, ছোট হবে তা নয়, লম্বা লম্বি ভাগ হয়ে দুটি অপত্য ইউগ্লিনা সৃষ্টি করে। তাই লম্বা লম্বি ভাগ হচ্ছে, তাই এটা কি বলছে না, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন, দ্বি মানে দুটো বলছে, ঠিক আছে। প্যারামোসিয়ামও সেম করে। প্যারামোসিয়াম কি করে, সে আড়াআড়ি করে। দেখো এটা হচ্ছে প্যারামোসিয়াম, এটা হচ্ছে প্যারামোসিয়াম, তার দেহের চারপাশে এরকম সিলিয়া থাকে। আর জানিস প্যারামোসিয়ামে দুটো নিউক্লিয়াস আছে, একটা ম্যাক্রো নিউক্লিয়াস আর একটা মাইক্রো নিউক্লিয়াস। ম্যাক্রো মানে আকারে বড় আর মাইক্রো মানে আকারে ছোট। কি হয়, সে প্রথমে তার নিউক্লিয়াস দুটোকে লম্বালম্বি করতে শুরু করে, কেন ভাগ করবে। যে নিউক্লিয়াসটা ভাগের জন্য স্টার্ট হয়েছে, দেখ কোষের মাঝ বরাবর যা দেখতে পাচ্ছিস একটা খাঁচি, যেটা ভিতর থেকে জিতে শুরু আড়াআড়ি ভাবে ভাগ হতে শুরু করেছে, এবং অ্যাটলিস্ট পরে কি হয়ে যায়, দুটো নিউক্লিয়াস এও পেয়ে যায়, এও পেয়ে যায়, এবং কোষের মাঝ বরাবর এরকম ভাগ হয়ে যায়। কটা হবে, দুটো প্যারামোসিয়াম তৈরি হবে। তাহলে কটা হয়ে গেল, দুটো হলো। কেমন কাটাকাটি হচ্ছে, আড়াআড়ি ভাগ হচ্ছে, তাই কি বলা হয়, আড়াআড়ি দুটো হচ্ছে বলে দ্বিবিভাজন কি করছে, প্যারামোসিয়াম করছে। তা বুঝে গেছে এবার দ্বিবিভাজন প্রসেস। এবার আমরা যে প্রসেসটা করাবো সেটা হচ্ছে বহু বিভাজন। দুজন করে, অ্যামিবা করে আর প্লাজমোডিয়াম করে। তো মাধ্যমিকের সিলেবাসে প্লাজমোডিয়াম আছে, ঠিক আছে, তোমরা প্লাজমোডিয়ামটাকেই করাই। প্লাজমোডিয়াম যে কি করে, ম্যালেরিয়া রোধ করে, এবং যেটা বহু বিভাজন করে কোথায়, মানুষের আরবিসি আর যকৃৎ কোষ। তো এর যে বহু বিভাজনটা তেমন করে, সব দশা করে না। প্লাজমোডিয়ামের যে দশাটা বহু বিভাজন করে আরবিসি আর যকৃৎ কোষে, তার নাম হচ্ছে স্পোরোজয়েড। এক ভুল হয়ে গেল, প্লাজমোডিয়ামের যে দশাটা বহু বিভাজন করে তার নাম হচ্ছে সাইজন্ট দশা, ঠিক আছে। আর সাইজন্ট দশা বহু বিভাজন করে বলে প্লাজমোডিয়ামের বহু বিভাজনকে বলা হয় সাইজোগনি। যেটাই হচ্ছে বহু বিভাজন সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের সাইজোগনি, ঠিক আছে। কি করে দেয়, সাইজন্ট দশা বসলে গোলাকারের মতো গঠন, আর ভেতরে সুস্পষ্ট গোলাকার একটা নিউক্লিয়াস থাকে। কি করে, যখন এরা আরবিসি আর যকৃৎ কোষে বহু বিভাজন করে তখন কি করে, এরা ফার্স্ট ক্যারিওকাইনেসিস করে, অর্থাৎ নিউক্লিয়াসটা ভেঙে অসংখ্য অপত্য এরকম নিউক্লিয়াস তৈরি করছে, অসংখ্য। আর বনতে শুরু করিস না, আবার অসংখ্য হয়, হলো। এবার কি হয়, যখন নিউক্লিয়াস হয়ে যাবে তো এবার কিছুটা সাইটোপ্লাজম নিয়ে মাকু আকৃতি একটা স্ট্রাকচার তৈরি করবে। টোটালটা হবে, আমি কিছু করাচ্ছি, স্কিপ করে দিচ্ছি, যে ধরে অসংখ্য এরকম হবে। এই যে মাকু আকৃতির স্ট্রাকচার দেখতে পাচ্ছিস না, এই মাকু আকৃতির স্ট্রাকচারকে বলে মেরোজয়েড। এবার যখন অনেক হয়ে যাবে, ওই মেরোজয়েড কি করবে, এই সাইজন্টের যেটা পর্দা ছিল না, সেই পর্দা পাঁচেরকে ফাটিয়ে বাইরে বেরোবে। তাহলে দেখ এতগুলো মেরোজয়েড, স্যার এটা তো স্পোরোজয়েড, এই সরি সাইজন ছিল, এটা মেরোজয়েড। তাহলে একই কি হলো, আসলে এর একটা দশা হচ্ছে মেরোজয়েড। এই মেরোজয়েড গুলো কি হবে, পরে আবার এরা খাবার, জানিস তো কি,
এরা আমাদের হিমোগ্লোবিন খায়, খেয়ে আবার পরে সাইজন্টে রূপান্তর হয়, সে আবার বহুবিভাজন করবে। তা দেখ, ছিল একটা, হয়েছে অসংখ্য না, তাই একে বলি আমরা বহু বিভাজন। আশা করি বুঝতে পেরেছিস। আমরা কম কম ভিডিওই যাব, কম কম ডিউরেশন, তাই তোমরা ভালো করে মন দিয়ে দেখো। পরের ভিডিওতে আমরা কোরকোৎকম আর খন্ডি ভবন বাকি যতগুলো অযোজন আছে আমরা পরের ভিডিওতে শেষ করে দেবো। ঠিক আছে, আশা করি ভালো থাকিস এবং আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবি এবং তোমাদের বন্ধুদেরকে পাঠিয়ে দেবে। বাই।